Hello, good evening everybody. Welcome to Learn Physics channel. আজকে তোমাদের ঘর্ষণের যে এমসিকিউ গুলো করছিলাম সেই এমসিকিউ এর নেক্সট অঙ্কগুলোর হিন্টস এবং সলিউশন করে দিচ্ছি। অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। প্রত্যেকটা ক্লাসেই আমি কিন্তু বারবার এটাই বলছি, অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, বেশিবার করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্ক যেগুলো একটু কমপ্লিকেটেড সেগুলো কিন্তু মনে থাকবে না। আর এই ছোটোখাটো ভুলের জন্যই অঙ্কের ভুলভাল উত্তর আসবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা খুব সমস্যা হবে। তো চলো শুরু করি আমাদের নেক্সট এমসিকিউ এ। আচ্ছা, 41-এর যে অঙ্কটা আছে দেখো, অনুভূমিক রাস্তায় একটি গাড়ি 72 কিমি পার আওয়ার দ্রুতিতে সোজা চলছে। টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে গাড়িকে থামানোর ন্যূনতম দূরত্ব কত? খুব সহজ অঙ্ক। এটা যদি তোমরা একটা অনুভূমিক রাস্তা ভাবো, এই অনুভূমিক রাস্তায় আমি একটা বস্তু ধরেই বলছি, এক্ষেত্রে তোমরা সাইকেল বা গাড়ি যাই হোক না কেন একইভাবে ভাববে। তো এই দিকে গতিশীল আছে, এদিকে গতিশীল আছে, তার প্রাথমিক বেগটা এটা ইউ দিয়ে দিয়েছে 72 কিমি পার আওয়ার। 72 কিমি পার আওয়ার এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিবে। আর 72 ইন্টু 1000 বাই 3600, এটা করলে তোমার হবে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার বেগ। আচ্ছা, এবারে কি হচ্ছে না, এদিকে ঘর্ষণ বল তোমার বিপরীত দিকে ক্রিয়াশীল হবে, এদিকে ঘর্ষণ বল। আর অনুভূমিক মেঝেতে আছে মানে তার বুঝতেই পারছো ওজন নিচের দিকে, আর উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল। তাহলে এক্ষেত্রে যে ঘর্ষণ বল সেই কি করবে, এই বস্তুটার গতির মন্দন সৃষ্টি করবে। তাহলে এখানে মন্দনটা কত? মন্দন এ সমান হচ্ছে এফ বাই এম, মানে এটা এফ কে হবে আর কি, কাইনেটিক ফ্রিকশন। চলো ঘর্ষণ গুণাঙ্ক এখানে তোমার যদি মিউ কে হয় তাহলে এটা হবে মিউ কে ইন্টু আর, আর মানে হচ্ছে এমজি, ডিভাইডেড বাই এম, এম এম কেটে যাবে, তাহলে মিউ কে ইন্টু জি আসবে। মিউ কে ইন্টু জি, এটি হলো মন্দন। তো এখানে মিউকের ভ্যালু 0.5 আর জিটাকে আমি 10 ধরেই করছি, তাহলে 0.5 ইন্টু জি এর ভ্যালু 10, তাহলে এটা তোমার 5 হবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো তোমার মন্দন। তাহলে প্রাথমিক বেগ দেওয়া আছে, মন্দন দেওয়া আছে, থামানো বলেছে, থামানো তার মানে কি, বস্তুটা যখন অন্তিম অবস্থায় আসবে ভি ইকাল টু জিরো, তাহলে কত দূরত্ব, এই দূরত্বটা তোমাকে নির্ণয় করতে হবে এস। তাহলে বুঝতেই পারছো গতির সমীকরণ ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে এস ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। তাহলে ইউটা তোমার 20 মানে হচ্ছে তোমার 400 মাইনাস 0/2 ইন্টু এ, এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে যাবে, তাহলে হবে 40 মিটার। 40 মিটার, অপশান বি, বেডটা আছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এইটা হয়তো বলেছিলাম আগেও, তোমরা এই যে অঙ্কগুলো করছো এখন, আমি পরপর অঙ্কগুলো করছি, তোমরা অঙ্কগুলো যদি আমার সাথে সাথেই করো তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, আমার ভিডিওটা পুশ করে দিয়ে তারপর অঙ্কটা করবে। করার পর যদি না পারো তখন তুমি অঙ্কটা এটা দেখবে কিভাবে হলো, তারপর নেক্সট অঙ্কতে যাবে। ঠিক আছে। আর তা না হলে যদি তোমরা রেস্টের সময়, ধরে নাও তোমাদের এই থিওরিটা, এই চ্যাপ্টারের থিওরি পড়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা যেই সময় রেস্ট নেবে, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে বা খেয়েছো, খাওয়া দাওয়ার পরে হয়তো একটু রেস্ট নিচ্ছ, সেই সময় এই ভিডিওটা চালিয়ে নিলে, একটু দেখে নিলে কিভাবে অঙ্কগুলো হচ্ছে, দিয়ে তারপর অফ করে দিয়ে, মোবাইল অফ করে দিয়ে তুমি অঙ্কগুলোকে ধরে ধরে করো। যে অঙ্কগুলো আটকে যাচ্ছে, মানে দেখার পরেও যে অঙ্কগুলো আটকে যাচ্ছে, সেই অঙ্কগুলোকে তোমরা মার্ক করে রাখবে বইয়ে, ওইগুলোকে মার্ক করে রাখবে। তারপরে ওইগুলো কিভাবে হলো নেক্সট টাইম দেখবে, তারপরে আবার একই রকমভাবে না দেখে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি তোমরা শিখতেও পারবে, আর পরীক্ষাতে ভালো রেজাল্টও করতে পারবে। ঠিক আছে। তো দেখো, আমরা পরের অঙ্ক যেটা আছে 42-এরটা, এটা বলেছে ডব্লু ভরের একটি ব্লক বি, এটা টেবিলের উপর রাখা আছে। তাহলে টেবিলের উপর যে ব্লকটা আছে তার ওজনটা তোমার নিচের দিকে ক্রিয়াশীল হবে mg, আর উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল আর।
টেবিল এবং ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ1, এটার মধ্যে মিউ1 আছে। সুতোর গিঁট থেকে বি অবধি সুতোটি অনুভূমিক, সমগ্র ব্যবস্থাটি স্থির থাকতে হলে এ ব্লকের সবচেয়ে বেশি ভার কত হতে পারে, মানে এই ব্লকটার ওজনটা বের করতে হবে, ডাব্লুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য একটু মানে কল্পনা করতেই পারছো যে যখনই এই ব্লকটা ঝুলিয়ে দিবে তখন কি হবে, এই সুতোতে এইদিকে একটা টান সৃষ্টি হবে। ঠিক আছে, এদিকে যে টানটা সৃষ্টি হবে তার জন্য কি হবে, এদিকে গতিশীল হতে হবে। তাহলে এই দিকে যখনই সে গতিশীল হবে তখনই কি হবে, এর বিপরীত দিকে এই বরাবর একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে এর সীমাস্থ স্থিত ঘর্ষণ বল এর টি এর সঙ্গে সমান হতে হবে। তাহলে এই টিটা কিভাবে সৃষ্টি হচ্ছে, না এই টিটা সৃষ্টি হচ্ছে এইখানে যদি একটা তোমার টি ডট টান সৃষ্টি হয়, তার এই বরাবর যে উপাংশটা, সেই উপাংশটা কত হবে, এই উপাংশটা এই দিকে হবে টি ডট কস থিটা এবং উপরের দিকে হবে টি ডট সাইন থিটা। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন থেকে মানে বস্তুটা ঠিক গতিশীল হতে চাইবে, ঠিক গতিশীল হবে যখন তোমার টি ডট এখানে তোমার গতিশীল হতে চাইবে যখন টি ইকাল টু এফএস হবে, স্থিত ঘর্ষণ বলের সঙ্গে যখন সমস্ত হবে, মানে সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের সঙ্গে এই টানটা সমান হবে। ঠিক আছে, আবার এই টিটাই সমান হবে টি ডট কস থিটার সঙ্গে, এটাই সমান হবে টি ডট কস থিটা। ঠিক আছে, আচ্ছা এখানে আবার কি টি ডট আর একটা ইকুয়েশন তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কি টি ডট সাইন থিটা সেটা ইকাল টু ডাব্লু। ঠিক আছে, তাহলে এখান থেকে টি ডট সমান কত পাবে, ডাব্লু বাই সাইন থিটা, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। এটার যদি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কত হবে, ডাব্লু বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এইটা তোমার এফএস, তাহলে এফএস সমান কত, মিউ আর, তাহলে আর সমান কত, আর সমান এইখানে তোমার হবে এটা এমজি। ঠিক আছে, আর সমান এমজি কি, এটা তোমার ডব্লু ভরের একটি ব্লক বি। আচ্ছা এইটা তোমার হচ্ছে ডব্লু ডট ধরে নাও, হ্যাঁ এটা তোমাকে ডব্লু ডট ধরতে হবে, কারণ এইটাই তোমাকে নির্ণয় করতে হবে, আর এইটা তোমার ডব্লু দেওয়া আছে, মানে এমজি ইকাল টু ডব্লু। ঠিক আছে, তাহলে এখানটা একটু চেঞ্জ হবে, এটা হবে ডব্লু ডট, এটা ডব্লু ডট, আর আর এর জায়গায় হবে ডব্লু, মানে মিউ ডব্লু ইকাল টু ডব্লু ডট বাই সাইন থিটা ইন্টু কস থিটা, সেটা একবারে কট থিটা করে দিলেও হয়ে যেত, কস থিটা। এখন ডব্লু ডটটা বের করতে হবে, অতএব ডব্লু ডট সমান মিউ ডব্লু ইন্টু সাইন বাই কস ট্যান থিটা হয়ে যাচ্ছে, ট্যান থিটা। ঠিক আছে, ডব্লু ডট সমান মিউ ডব্লু ট্যান থিটা, অপশান বি এরটা আছে। তাহলে অঙ্কটা এরকমভাবে হবে, কিভাবে করলাম বুঝতে পারলে, মানে প্রথমে ভেবে নিতে হবে এই বস্তুটা কেন গতিশীল হচ্ছে, সেখানে তোমার এদিকে টান সৃষ্টি হচ্ছে, আর এই অংশে এইটা তোমার যদি দেওয়াল হতো, একটু মনে করে দেখো নিউটনের গতিসূত্র চ্যাপ্টারতে করেছিলে, এইখানটা যদি দেওয়াল থাকতো তাহলে এই জায়গায় যে টানের উপাংশগুলো ভেঙেছিলে সেই উপাংশ ভাঙার কনসেপ্টটা আমরা এখানে লাগালাম। ঠিক আছে, সেইভাবে এই দুটো ইকুয়েশন থেকে তোমরা এই সমীকরণটা বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, 20 কেজি ভর একটি ব্লক স্থির অবস্থায় আছে। ঠিক আছে, 20 কেজি ভর, এটা হচ্ছে স্থির অবস্থায় আছে, 75 নিউটন বল প্রয়োগ করায় ব্লকটি চলতে শুরু করলো। এরপর 60 নিউটন বল প্রয়োগ করায় স্থির দ্রুতি নিয়ে চলতে থাকলো, গতি ও ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করো। দেখো তোমার 20 কেজি ভরের ব্লকটি স্থির আছে 75 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে প্রথমে এটা যদি মেঝে এঁকে নাও, তাহলে মেঝের উপর এরকম একটা ব্লক আছে, এই ব্লক, সেই ব্লকের 20 কেজি, তো তাহলে তার ওজনটা নিচের দিকে হবে 20 ইন্টু জি, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, আর উপরের দিকে প্রতিক্রিয়া বল হবে আর।
ঠিক আছে, এর উপর তুমি 75 নিউটন বল প্রয়োগ করায় ব্লকটি চলতে শুরু করলো। তার মানে কি, এইটাই হচ্ছে ঘর্ষণ বলের মানে সীমাস্থস্থিত ঘর্ষণ বলের সঙ্গে সমান, মানে সীমাস্থস্থিত ঘর্ষণ বল কিন্তু তাহলে 75 হবে। ঠিক আছে, তারপর 60 নিউটন বল প্রয়োগ করায় স্থির দ্রুতি নিয়ে চলতে শুরু করলো। তাহলে 60 নিউটন বলটা কি, 60 নিউটন বলটা নিশ্চয়ই এখানে তাহলে চলঘর্ষণ বল, কারণ এখানে 75 নিউটন থেকে যখন 60 নিউটন বল প্রয়োগ করছো তখন কি হচ্ছে, বস্তু গতিশীল হচ্ছে। তো গতিশীল কেন হচ্ছে না, সেখানে তোমার চলঘর্ষণ বলটা যেহেতু কম স্থিতঘর্ষণ বল অপেক্ষা, সেই জন্য কিন্তু 60 নিউটন বলের জন্য গতিশীল এবং স্থির দ্রুতি নিয়ে গতিশীল। তার মানে কি, যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা চলঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করা হচ্ছে, তাই স্থির দ্রুতি নিয়ে গতিশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে চলঘর্ষণ গুণাঙ্কের মান কত, তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক এটা যদি তোমার চলঘর্ষণ বল এফ কে হয়, এফ কে সমান কত হবে তোমার 60 নিউটন। ঠিক আছে, তাহলে এফ কে সমান আমরা কি জানি, মিউ কে ইন্টু আর, আর মানে এখানে 20 ইন্টু জি, 20 ইন্টু জি ইকাল টু 60। ঠিক আছে, এখান থেকে তাহলে মিউকে বের করবে, মিউকে সমান 60 ডিভাইডেড বাই 20 ইন্টু জি এর ভ্যালু কত ধরবে, 9.8 ধরবে, 9.8 যদি 9.8, হ্যাঁ 9.8 ধরা যায়, 9.8 ধরে নিই, 10 ধরলেও হতো। 9.8 যদি ধরি তাহলে এটা তোমার 3 আসছে, 3 10 হলে তাহলে 0.3 হতো, 0.3, আর এটা তোমার এটা আছে মানে সি এরটা হবে মনে হচ্ছে, না সি না ডি, ডি হতে পারে। হ্যাঁ ক্যালকুলেশন করে দেখলাম ওইটাই হচ্ছে তোমার, এইটাই হবে। ঠিক আছে, 0.31। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে হয়তো তোমরা ভাববে যে স্যার কখনো জি এর ভ্যালুটা 9.8 ধরছে আর কখনো আবার 10 ধরে নিচ্ছে। অ্যাকচুয়ালি তুমি 9.8 এবং 10 যেটাই ধরো না কেন, এখানে উত্তরটা কিন্তু কাছাকাছি আসবে যে এমসিকিউ এর ক্ষেত্রে। আর এটা যখন বড় কোশ্চেন হবে, বড় কোশ্চেন যদি কষে দেখাতে হতো, সেক্ষেত্রে তোমাদের যদি জি এর ভ্যালু না দেওয়া থাকতো তাহলে 9.8ই ধরতে হতো, আর দেওয়া থাকলে যেটি দেওয়া থাকবে সেটি বসাতে হবে। ঠিক আছে, নর্মালি এমসিকিউ এর ক্ষেত্রে জিটা 10 ধরলে সুবিধা, ক্যালকুলেশন করার সুবিধা হয়। কম্পিটিটিভ পরীক্ষাতে সমস্ত জি দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 9.8ই সরি জি 10ই ধরতে হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা 9.8 এবং জি যাই ধরো না কেন দেখবে রেজাল্টটা কাছাকাছি আসবে। আমি যেটা বললাম, যদি 10 ধরো তাহলে 0.3 আসবে, তাহলে 0.3 কাছাকাছি আসছে তোমার 0.31। ঠিক আছে, তো সেই হিসাবে এইভাবে একটা করে নিতে হয় আর কি। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা আছে 44এরটা, 44-এর যে অঙ্কটা পাবে সেখানে দেওয়া আছে বরফের উপর দিয়ে 6.5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো ক্রিকেট বল 8 মিটার দূরত্ব গিয়ে থামলো, ঘর্ষণ গুণাঙ্ক। একদম ইজি, আজকে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতন করেই করবে, এই অঙ্কটার মতন করে। হুম, তাহলে কিন্তু হয়ে যাবে, এটা আমি আর করছি না, এটা হোমওয়ার্ক থাকলো, করে নিবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 45-এরটা যেটা দেওয়া আছে দেখো, সমভারের দুটি ব্লক এ এবং বি একটি টেবিলের উপর রাখা আছে। এ ও টেবিলের তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0, আচ্ছা কোনো রকম ঘর্ষণ বল নেই, মসৃণ তল। বি এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। প্রাথমিকভাবে স্থির থাকা বি ব্লকের সঙ্গে ভি বেগে আসা এ ব্লকটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালে বি ব্লকের স্মরণ হবে। দেখো, এখানে তোমাদের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্ট একটা নিউটনের গতিসূত্রে করেছিলাম, মনে আছে কিনা জানি না, তবুও বলে দিই। এখানে যদি ভর সমান হয় এম এবং এম, এ যদি ভি বেগে এসে এর যদি বেগটা 0 হয়, এখানে যদি ধাক্কা দেয়, এরা বেগ বিনিময় করে, এটুকু মনে রাখবে। পূর্ণ পূর্ণ স্থিতিস্থাপক, এটা যদি অস্থিতিস্থাপক হতো, পূর্ণ স্থিতিস্থাপক হলে একসঙ্গে জোড়া লেগে যেত। যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক বলেছে, সেই কারণে কি হবে, এটা বেগ বিনিময় করবে। অর্থাৎ এই 1 নম্বর ব্লকটার মানে বস্তুটার যে এটা তোমার এ ব্লক ছিল, আর এটা ধরে নাও বি ব্লক, তাহলে এ ব্লকটার বেগ বি ব্লক লাভ করবে, আর বি ব্লকের বেগ এ ব্লক লাভ করবে। অর্থাৎ সংঘর্ষের পর এ ব্লকটা স্থির হবে এবং বি ব্লকটা ভি বেগ নিয়ে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে এই এ ব্লকটার যে তলের সংস্পর্শে আছে, এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল নেই,
ঘর্ষণ বল ইকাল টু 0, কিন্তু বি ব্লকের ক্ষেত্রে বি ব্লকটা যখন গতিশীল হবে তার ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। তাহলে বুঝতেই পারছো এবারের প্রসেসটা, মানে বি ব্লকটা ভি বেগ লাভ করার পর বলেছে কি সরণ হবে, মানে কি এই বি ব্লকের প্রাথমিক বেগ তাহলে কত হবে, এই বি ব্লকের প্রাথমিক বেগ ইউ ইকাল টু হবে ভি, ঠিক আছে, মানে এই বেগটা লাভ করে নিচ্ছে। অন্তিম বেগ মানে এই জায়গায় অন্তিম বেগটা কত হবে, এটা 0 হয়ে যাবে। আচ্ছা, কতটা পথ যাবে সেটা নির্ণয় করতে হবে। এখানে মন্দন যেটা সৃষ্টি হচ্ছে সেই মন্দনটা কি না ঘর্ষণ বলের জন্য, চলো ঘর্ষণ বল, ঠিক আছে, তাহলে এখানে মন্দনটা বের করে নিতে পারবে। মন্দনটা হচ্ছে চলো ঘর্ষণ বল বাই বি ব্লকের ভর, এটা এম বলা আছে, সমভর বলেছে। তাহলে এটা তো আমরা জানি এফ সমান কত মিউ আর, মানে মিউ কে ইন্টু আর, আর সমান হচ্ছে এম জি ডিভাইডেড বাই এম, এম এম কেটে গেল, তার মানে মিউ কে ইন্টু জি। তাহলে এটা মন্দন হচ্ছে, তাহলে প্রাথমিক বেগ জানা আছে, অন্তিম বেগ জানা আছে, মন্দন জানা আছে, এস নির্ণয় করতে হবে, ঠিক আছে, খুব ইজিলি বের করে নিতে পারবে। তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as এই ফর্মুলা থেকে, তাহলে এস সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a, তাহলে ইউটা কত, ইউটা হচ্ছে তোমার ভি স্কোয়ার, আর ভি স্কোয়ারটা মানে ভি ডট এটা 0 হয়ে যাবে বাই 2a, এর ভ্যালু কত মিউ কে ইন্টু জি, ভি স্কোয়ার বাই 2 মিউ কে ইন্টু জি, মানে এখানে মিউ বলা আছে, তার মানে অপশান সি এরটা হচ্ছে, দেখো, ঠিক আছে। নেক্সট 46-এর অঙ্ক যেটা দেওয়া আছে, এখানে 46-এর অঙ্কটা কি বলছে, M2 ভরের একটি ব্লককে একটি অনুভূমিক টেবিলের উপর রেখে M1 ভরের একটি ব্লকের উপর রাখা হলো। উপরের ব্লকটিতে একটি ক্রমবর্ধমান অনুভূমিক বল F ইকাল টু এটি প্রয়োগ করা হলো, কিন্তু তার ফলে নিচের ব্লকটি কখনোই সরে সরে গেল না। যদি ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ1 এবং নিচের ব্লক এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ2 হয়, তবে μ1 বা μ2 সর্বোচ্চ মান কত হবে। দেখো, তাহলে এইটাকে যদি আমরা একটু ছবির সাহায্যে প্রকাশ করি তাহলে ছবিটা ঠিক এইরকম হবে, এইরকম, মানে M2 ব্লকটাকে M1 M1 ব্লক M2 ব্লকের উপর M1 ব্লকটাকে এইভাবে রাখা আছে। তো এক্ষেত্রে দেখো বলে দিয়েছে M1 এবং M2 এদের দুজনের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে সেই ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে μ1, আর নিচের ব্লক এবং টেবিলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে μ2। তো এখন এইটার M1 ব্লকটার উপর তুমি কি করছো, বাইরে থেকে একটা পরিবর্তনশীল বল F প্রয়োগ করছো, F এফ ইকাল টু কত আলফা টি, এটা যেটা বলে দিয়েছে এই বলটা প্রয়োগ করছো, কিন্তু বলটা প্রয়োগ করলেও এখানে যেটা বলছে কি কোনো বস্তুটাই কিন্তু গতিশীল হয় না। যে দেখো বলছে যদি ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হয়, হ্যাঁ যে বলছে কিন্তু তার ফলে নিচের ব্লকটি কখনোই সরে গেল না, ঠিক আছে। তাহলে ব্লকগুলো যদি না সরে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে উপরের ব্লকটা গতিশীল হবে না কখন না যখন তুমি এখানে বল প্রয়োগ করবে, এখানে যখন বল প্রয়োগ করবে নিশ্চয়ই বুঝতে পারছো যে সংস্পর্শ তাহলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে, সেই ঘর্ষণ বলটা কত F1। তাহলে এখানে F1 সমান কত হচ্ছে, F1 সমান তোমার ক্যাপিটাল এফ, এটার সঙ্গে জাস্ট সমান হচ্ছে, ঠিক আছে, সমান মানে এটা ম্যাক্সিমাম আর কি, F1টা হচ্ছে সীমাস্থিত ঘর্ষণ বল, তো সেই সীমাস্থিত ঘর্ষণ বলের সঙ্গে সমান বল প্রয়োগ করছো। আচ্ছা, এরপরে তোমার যদি গতিশীল হয়ও তাহলে সেক্ষেত্রে এটা গ্রেটার দেন হয়ে যাবে, মানে ক্যাপিটাল এফটা গ্রেটার দেন F1 হবে, কিন্তু এখানে তোমার যে সর্বোচ্চ ঘর্ষণ বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে F1, আমি সমান ধরেই করছি। আচ্ছা, এই ঘর্ষণ বলের জন্য তখন কি হবে, M2 ভরের বস্তুটা গতিশীল হতে চাইবে, তার মানে M2 ভরের উপর ক্রিয়াশীল যে বল, মানে যে বলের জন্য গতিশীল হতে চাইছে M2 ভরের ব্লকটা সেটা কিন্তু F1। তাহলে এই ধারণাটা কিন্তু তোমরা নিউটনের গতিসূত্রে পেয়েছো। নিউটনের গতিসূত্রে এই যে এই ধরনের যে একটা ব্লকের উপর আর একটা ব্লক যখন স্থাপন করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সে কত বলের জন্য গতিশীল হয় সেই কনসেপ্টটা কিন্তু নিউটনের গতিসূত্রে ছিল, ঠিক আছে। তাহলে সেই হিসাবেই আমরা এখানে বলে দিচ্ছি M1 এবং M2 ব্লকের মাঝে যে ঘর্ষণ বলটা F1 প্রযুক্ত হয়েছে সেই F1 বলটার জন্যই এই M2 ভরের ব্লকটা গতিশীল হতে চাইবে। তুমি একটু কল্পনা করো এর মাঝে যদি তুমি একটু তেল দিয়ে দাও, তেল বা মোবিল দিয়ে দাও, তাহলে দেখবে ও ইজিলি গতিশীল হয়ে যাচ্ছে, তার মানে কি এই F1 বলটা সামনের দিকে ক্রিয়াশীল হচ্ছে না,
সেই কারণেই কিন্তু নিচের ব্লকটা আর কোনোভাবে গতিশীল হবে না। ঠিক আছে, তাহলে এখানে যত অমসৃণ হবে অর্থাৎ F1 যত বেশি হবে তত M2 ভারের ব্লকটা গতিশীল হতে চাইবে। ঠিক আছে, তাহলে সেই জন্য F1টাই হবে M2 ভারের বস্তুটা গতিশীল হওয়ার জন্য দায়ী। তাহলে স্বাভাবিকভাবেই এ যখন গতিশীল হতে চাইবে তখন কি হবে, এর বিপরীত দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হবে। সেই ঘর্ষণ বলটা কত, F2। তাহলে F2 যে বলটা প্রযুক্ত হচ্ছে তার জন্য M2 ভারের ব্লক গতিশীল হতে চাইছে না। তার মানে কি F1 এর সঙ্গে F2 নিশ্চয়ই সমান। ঠিক আছে, তাহলে আলটিমেট সবাই সমান হবে, F2 এর সঙ্গে F1, F1 এর সঙ্গে এইটা সমান হচ্ছে, এটার সঙ্গে আবার ক্যাপিটাল F হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা এইটা পেয়ে যাব F2 ইকাল টু F1। ঠিক আছে, তাহলে এখানে F2 সমান কত, F2 সমান হচ্ছে আমরা জানি এখানে μ2 ইন্টু আর। আর সমান কি, এই ব্লকটা এবং এই ব্লকটা টোটাল ওজন, মানে M1 প্লাস M2 ইন্টু জি ইকাল টু F1। F1 মানে শুধু M1 ভরটার ব্লকটার ওজন, তাহলে এটা হবে μ1 ইন্টু M1 ইন্টু জি। জি জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে μ1 বাই μ2, এটা যদি করো μ1 বাই μ2, এটা করলে M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1, তার মানে ভেঙে দিলে 1 প্লাস M2 বাই M1। ঠিক আছে, অপশান বি এরটা হচ্ছে, দেখো বি এর অপশানটা আছে অনুপাতটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা অনেকটাই এই অঙ্কটার কনসেপ্টের মতোই, মানে দুটো ব্লককে পরপর বসানো আছে। তাহলে এক্ষেত্রে যে সিস্টেমটা বুঝতে পারছো, এর অঙ্কটা প্রথমে পড়ে নাও যে দুটি ভর M1 5 কেজি বলেছে, এইটা 5 কেজি, আর M2 হচ্ছে 10 কেজি। এটা একটি অপ্রসারিত সুতোর সাহায্যে যুক্ত, সুতোটি একটি ঘর্ষণহীন পুলির উপর দিয়ে গেছে। ভর দুটি গতিশীল, অনুভূমিক তলের ঘর্ষণ গুণাঙ্ক এত হলে সংস্থাটি গতিহীন করতে M2 ভরের উপর যে ন্যূনতম ভর M স্থাপন করতে হবে তার মান। আচ্ছা, এই ভরটা কত হবে যার জন্য এ গতিশীল হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে এই টানটা বের করে নিতে হবে। ধরে নাও এখানে স্থির অবস্থায় আছে, ওটা ধরে নিয়েই করানো। স্থির অবস্থায় আছে মানে কি, এইখানে তোমার ঘর্ষণ বল প্রযুক্ত হবে, সীমাস্থিত ঘর্ষণ বল। এই সীমাস্থিত ঘর্ষণ বলের সঙ্গে তোমার টিটা সমান হবে, অর্থাৎ এফ এস এইটা ইকাল টু টি। আবার টি ইকাল টু কত, M1G, যেহেতু স্থির আছে। স্থির যদি না থাকতো তাহলে কিন্তু টি এর ভ্যালুটা চেঞ্জ হতো, কিন্তু এটা যেহেতু স্থির আছে, এই যে বলেছে দেখো যে ন্যূনতম ভর স্থাপন করলে তোমার সংস্থাটি গতিহীন হবে, গতিহীন কিন্তু হবে অর্থাৎ গতিশীল হবে না। তাহলে সেই গতিশীল যখন না হবে তখন টি ইকাল টু M1G হবে। ঠিক আছে, তাহলে এখানে এফ এস মানে সীমাস্থিত ঘর্ষণ বলটা কত হবে, সেটা হবে তোমার আগের অঙ্কটা যেমন ভাবে করলাম M2 প্লাস M ইন্টু তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইন্টু জি, তাই তো, মানে মিউ আর হয়, আর সমান কত এমজি মানে M2 প্লাস M ইন্টু জি ইকাল টু কত M1 ইন্টু জি। জি জি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে M2 প্লাস M ইকাল টু M1 বাই মিউ। তাহলে M সমান কত, M সমান এটা হবে M1 বাই মিউ মাইনাস M2। এবারে ভ্যালুগুলো যদি বসিয়ে দেওয়া হয়, M1 এর ভ্যালু হচ্ছে 5 কেজি, তাহলে 5 ডিভাইডেড বাই ঘর্ষণ গুণাঙ্ক 0.15 মাইনাস M2, M2 ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এইটা বেরোচ্ছে তোমার 33.33, 33.33 মাইনাস 10 মানে হচ্ছে 23.33 এত কেজি। ঠিক আছে, তাহলে এম এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান বি এরটা হচ্ছে, হ্যাঁ বি এর অপশানটা। আচ্ছা নেক্সট 48, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বাহক বেল্টের উপর একটি বাক্স সন্তর্পণে ছেড়ে দেওয়া হলো, মানে খুব ধীরে ধীরে ছেড়ে দেওয়া হলো। বাক্স এবং বাহক বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত, বাক্সটি স্থির অবস্থায় আসার আগে বেল্টের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করবে, স্থির অবস্থায় আসার আগে
বেল্টের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করবে। স্থির বেগে গতিশীল একটি বাহক বেল্টের উপর একটি বাক্স সন্তর্পণে ছেড়ে দেওয়া হলো। বাক্স এবং বাহক বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত। বাক্সটি স্থির অবস্থায় আসার আগে বেল্টের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করবে। ঘটনা ঠিক এরকম ভাবে ভাবো, এইটা একটা ওই সেই চলমান বেল্ট যেরকমটা আগে নিউটনের গতিসূত্রে ছিল, এরকম ভাবে বেলটা ধরে নাও এটার মধ্যে আবর্তন করছে। ঠিক আছে, এই বেলটা যে দ্রুতি নিয়ে আবর্তন করছে সেই ভি এর ভ্যালুটা বলেছে 2 মিটার পার সেকেন্ড। এইটা তার মানে এই যখনই ব্লকটাকে এর মধ্যে বসিয়ে দিবে, তাহলে ব্লকটা তো স্থিরভাবে তুমি হচ্ছে ছেড়ে দিচ্ছ, তখনই কি হবে, গতিজাড্যের জন্য মানে স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইবে, কিন্তু এই বেল্ট তাকে কি করবে, গতিশীল করবে। তার মানে কি, বেল্টের সাপেক্ষে তোমার ব্লকটা পিছনের দিকে কিন্তু কিছুটা পিছিয়ে আসবে। কতটা পিছিয়ে আসবে সেটাই নির্ণয় করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে যে মুহূর্তে তুমি ব্লকটাকে এখানে ছাড়বে, যে মুহূর্তে ব্লকটিকে এখানে ছাড়বে, ব্লকটির কিন্তু প্রাথমিক বেগ বেল্টের বেগের সঙ্গে সমান হবে, কিন্তু তার স্থিতিজাড্যের জন্য সে কি হবে, আস্তে আস্তে পিছনের দিকে পিছিয়ে আসবে। আস্তে আস্তে কি হবে না, একটা সময় থেমে যাবে। ঠিক আছে, বেল্ট এখানে আগিয়ে আসবে আর ব্লকটা এদিক দিয়ে পিছিয়ে আসবে। ঠিক আছে, তাহলে ব্লকের প্রাথমিক বেগ কত না, ব্লকের প্রাথমিক বেগ ইউ সমান তোমার এইটাই হবে, ইউ সমান 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ব্লকটার অন্তিম বেগ, এটা যেহেতু বলেছে স্থির হবে, মানে ব্লকটা তো আর সবসময় এর পিছনের দিকে আসতে পারবে না, আবার কি করবে, তাকে সামনের দিকে নিয়ে যেতে চাইবে, তো অন্তিম বেগটা 0 হবে। এখানে মন্দন সৃষ্টি হবে, মন্দনটা কত হবে না, ব্লকের ভর মানে মিউ আর, ব্লক এবং বেল্টের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, মিউ আর, আর সমান হচ্ছে এমজি, এমজি ডিভাইডেড বাই এম মানে মিউ ইন্টু জি হবে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি ওই ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস এই অ্যাপ্লাই করবে, তাহলে এস সমান কত, অন্তিম বেগ যেহেতু 0 সেই জন্য ইউ স্কোয়ার বাই 2a। ঠিক আছে, আচ্ছা এটা তোমার এইটা হবে মন্দনটা মিউজি। আচ্ছা এখানে ইউটা হচ্ছে 2 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে মিউ ইন্টু জি, মিউ এর ভ্যালু 0.5 ইন্টু জি এর ভ্যালু 10 ধরে নাও, তাহলে এইটা তোমার 5 5 5 দুগুণে 10। ঠিক আছে, কি হলো, এটা 5 হলো, 5 দুগুণে 10, হ্যাঁ 4/10 মানে 0.4, 0.4 অপশান এটা হচ্ছে 0.4 অপশান এ। আচ্ছা নেক্সট 49, এটা আছে একটি ট্রাক অনুভূমিক পাটাতনের উপর 1 কেজি ভরের একটি ব্লক আছে, ট্রাকটি এত ত্বরণ নিয়ে চলছে, ব্লকের উপর প্রযুক্ত ঘর্ষণ বল একদম এত কেজি ভরের ব্লক আছে। আচ্ছা এটা স্থির অবস্থায় আছে, এটা বলে দিতে হতো, যদিও আমরা এটা বের করে নিতে পারবো স্থির অবস্থায় আছে কিনা। তাহলে এইটা যদি তোমার ট্রাক হয়, ট্রাক একটা ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, এই ত্বরণ নিয়ে, তার উপরে মেঝের উপর একটা তোমার কোনো ব্লক আছে, ব্লকটার ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে, উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল। তাহলে এই দিকে যদি ট্রাক গতিশীল হয়, ব্লকটার উপর এই দিকে অলিক বল সৃষ্টি হবে, অর্থাৎ এম এ পরিমাণ অলিক বল সৃষ্টি হবে। তার মানে এদিক দিয়ে আসতে চাইবে, ঘর্ষণ বল তাকে বাধা দেবে, সীমাস্থিত ঘর্ষণ বল। তাহলে এফ এস সমান কত, এফ এস সমান মিউ এম জি, এটা হবে। মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু 0.6, এম এর ভ্যালু এখানে 1 কেজি ইন্টু জি এখানে 10 ধরে নাও, তাহলে হয়ে যাচ্ছে 6 নিউটন, 6 নিউটন। আচ্ছা এম এটা কত, এম এটা কত, এটা একটু বের করে নিই, এম হচ্ছে 1 আর এটা হচ্ছে তোমার, এর ভ্যালুটা এখানে দেখো 5 বলেছে, তাহলে কত হচ্ছে এটা 5 নিউটন। তার মানে এখানে সৃষ্টি হচ্ছে 5 নিউটন আর এখানে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে 6 নিউটন। তাহলে বস্তু তো গতিশীল হবেই না, তাহলে ঘর্ষণ বলটা কত প্রযুক্ত হবে, এটা সীমাস্থিত ঘর্ষণ বল, তাহলে স্থিত ঘর্ষণ বলের ভ্যালুটা কত হবে, যে বলটা প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে সমান, অর্থাৎ 5 নিউটনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, সেই হিসাবে অপশান এটা হবে। 50-এরটা দেখো, এই 50-এরটা বলেছে 10 কেজি ভারের ব্লকের উপর 100 নিউটন বল প্রয়োগ করে হচ্ছে নিচের ব্লকটির ত্বরণ, নিচের ব্লকের ত্বরণ। তাহলে একই রকম কনসেপ্টে ভাবো,
এখানে তোমার যখন 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তখন এখানে কতটা ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে সেটা আগে নির্ণয় করো, ঘর্ষণ বলটা। এটাকে আমি F1 বলছি। তাহলে F1 সমান কত? F1 সমান μ1 ইন্টু আর মানে M1G। এখানে M1 μ1টা কত? μ1 সমান দেওয়া আছে 0.6 ইন্টু M1, এটা 10 ইন্টু জিটা 10 ধরে নিচ্ছি, তার মানে এটা তোমার 60 নিউটন। 60 নিউটন হচ্ছে, আর তুমি বল প্রয়োগ করেছো কত? 100 নিউটন। তার মানে এটা 100 নিউটন বল প্রয়োগ করেছো, তার মানে এটা গতিশীল হবে। ঠিক আছে, সামনের দিকে কিন্তু গতিশীল হচ্ছে। তো সামনের দিকে যখন গতিশীল হবে, এটা একটু মনে হয় এই জিনিসগুলো ভুল দিয়ে দিল। স্ট্যাটিক ফ্রিকশন দিয়ে আছে, এটা কাইনেটিক ফ্রিকশন। তাহলে তো এই জায়গায় গতিশীল হচ্ছে মানে কাইনেটিক ফ্রিকশনটাই ধরতে হবে। তো যাই হোক, এখানে নিচের ব্লকটা এবং মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল এটা 0.4, এটা ধরে করব। তাহলে এক্ষেত্রে এর যে বলের জন্য গতিশীল হবে সেই বলটা কত বল? মানে এই নিচের ব্লকটা 40 কেজি ভারের ব্লকটা যে বলের জন্য গতিশীল হবে সেটা আগের অঙ্কগুলোর মতো, এটা কিন্তু 60 নিউটন বলের জন্য গতিশীল হবে এটা। ঠিক আছে, তাহলে এখানে কতটা পরিমাণ ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে সেটা আবার বের করে নিই, যেমন আগেরটা করেছিলাম। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বলটা কত? এটা F2 সমান, এটা হবে μ2 ইন্টু, মানে μ2 বলতে মিউকে যেটা দেওয়া আছে, ইন্টু mg। এমটা কত হবে? এমটা হবে 10 প্লাস 40 ইন্টু জি এর ভ্যালু 10, মিউটুর ভ্যালু হচ্ছে এখানে 0.4 ইন্টু 50 ইন্টু 10। তাহলে কি করতে হবে? এটা জাস্ট গুণ করবে, 4 হবে, এটা 200 হবে। ঠিক আছে, 200 নিউটন। তাহলে নিচের ব্লকটা তো আর গতিশীল হবে না, 60 নিউটন বল প্রয়োগ হচ্ছে, আর এখানে তোমার ঘর্ষণ বলটা 200 নিউটন হয়ে গেছে, গতিশীল হবে কিভাবে? তো এখানে অঙ্কটা যেটা দিয়েছে, মানে ছবির মাধ্যমে দিয়েছে, তো আমার মনে হয় এটার মধ্যে কোনো একটু ভুল আছে। ভুলটা কিরকম? যদি আমরা ধরে নিই নিচের ব্লকটা, নিচের তলটা এখানটা হচ্ছে মসৃণ, হ্যাঁ, নিচের তলটা যদি মসৃণ ধরা হয় তাহলে হয়তো অঙ্কটা ভাবা যেতে পারে কিছুটা। কারণ এখানে দেখতেই পাচ্ছ, যদি নিচের ব্লকটার ঘর্ষণ বল থাকে তাহলে সেক্ষেত্রে 200 নিউটন ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, আর তার উপর গতিশীল হওয়ার জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা 60 নিউটন, কোনোভাবেই গতিশীল হবে না। গতিশীল না হলে ত্বরণ থাকবে এই করে। তো এখন যেটা ভাবতে বলছি সেটা হচ্ছে কি, এই তলটার চলঘর্ষণ গুণাঙ্ক আর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দুটোই দেওয়া আছে দেখো। যদি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ধরে তুমি সর্বোচ্চ যে স্থিত ঘর্ষণ বল সেটা কত হবে? সেটা হচ্ছে তোমার μs ইন্টু আর মানে mg, অর্থাৎ μs এর ভ্যালু যেটা বসালাম, মানে যেটা বসিয়েছি আর কি, এটা 60 নিউটন হবে, এটা fs সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। কিন্তু যখন এটা তো দেখতে পেলে 60 নিউটন যদি হয় তাহলে কি হচ্ছে, 60 থেকে 100 থেকে 60 বাদ দিলে 40 নিউটন, মানে গতিশীল হবে। তো গতিশীল হয়ে গেলে চলঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, তখন তোমার লব্ধি বলটা কত হচ্ছে? মানে এটাকে যদি চলঘর্ষণ বল এফ কে করো তাহলে মিউকে ইন্টু mg, মিউকে হচ্ছে 0.4 ইন্টু এম এর ভ্যালু এখানে 10 ইন্টু জি এর ভ্যালু তুমি 10 ধরো, তাহলে সেক্ষেত্রে কত হবে? না, এটা হবে 40 নিউটন। তাহলে লব্ধি বল মানে উপরের ব্লকটার লব্ধি বল কত হচ্ছে? লব্ধি বল যে বলের জন্য গতিশীল হচ্ছে সেই বলটা কত? সেটা তোমার 100 মাইনাস 40 মানে 60 নিউটন হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই ব্লকটা মানে নিচের ব্লকটা যদি ধরে নেওয়া হয় নিচের তলটা মসৃণ, তাহলে যে বলের জন্য গতিশীল হবে সেটা কিন্তু তখন 40 নিউটনের জন্য গতিশীল হবে। ঠিক আছে, এই ব্লকটা গতিশীল হবে 40 নিউটনের জন্য। ঠিক আছে, তাহলে 40 নিউটন যদি হয় তাহলে ত্বরণ কত হবে? তাহলে এই টোটাল সিস্টেমটার ত্বরণ এ সমান হবে 40 ডিভাইডেড বাই ভরটা কিন্তু দুজনের ভরের সঙ্গে সমান, 40 প্লাস 10 মানে 50। ঠিক আছে, 4/5
5 করলে যেটা আসছে এটা তোমার কিন্তু কাছাকাছি আসছে, বি এর অপশনটা সেই হিসাবে হতে পারে। তাহলে বি এর অপশনটার কাছাকাছি হচ্ছে। এটা কিন্তু আমি অঙ্কটা উত্তরটা মেলানোর জন্য এইভাবে বললাম, কিন্তু যে ডাটা দেওয়া আছে সেই অনুযায়ী আমার কিন্তু অঙ্কটা পরিষ্কারভাবে ফুটে উঠছে না। ঠিক আছে, তো সেই হিসাবে একটু কনফিউশনই থাকছে অঙ্কটা। হুম, যদি মানে যেইভাবে আমি অঙ্কটা করলাম যদি এটা ভাবা হয় তাহলে এইভাবে করতে হবে আর কি। ঠিক আছে, আজকের ক্লাস এটা পর্যন্তই থাক, পরের অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব। থ্যাংক ইউ, গুড নাইট।